2008 সালে এটিএম শামসুল হুদা কমিশন আইনি সংস্কার এনে চালু করে নিবন্ধন প্রথা। তাতে দেওয়া হয় 3টি শর্ত। এখন পর্যন্ত 54টি দল ইসির নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থ বা আদালতের আদেশে জামায়াত সহ 5টি দলের নিবন্ধন বাতিল করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এদিকে ইসির সব শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করা হবে বলে জানালেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, যত দ্রুত সম্ভব শর্ত পূরণ করেই আবেদন করবেন তারা। নির্বাচনে অংশগ্রহণ করতে হলে একটা দলীয় প্রতীক পেতে গেলে যে নিবন্ধনের প্রয়োজন হয়, নিবন্ধনের জন্য যেসব শর্তাবলী পূরণ করতে হয় সেসব শর্তাবলী যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা পূরণ করতে পারি, সেজন্য আমরা আমাদের কার্যক্রমগুলো বিস্তৃত করবার চেষ্টা করছি। আর নিবন্ধনের শর্ত শিথিল করা হয়নি জানিয়ে নির্বাচন কমিশন বলছে, বিদ্যমান আইন বিধি মেনেই করতে হবে আবেদন। নতুন কোনো শর্ত এখানে আলাপ করা হয়নি, কোনো শর্ত শিথিলও করা হয়নি। নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান তারা আগামী 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন। আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে নতুন নিবন্ধন কার্যক্রম শেষ হলে আরও বাড়বে নিবন্ধিত রাজনৈতিক দল। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। কিডনি মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্তকে পরিশোধন করে, অতিরিক্ত পানি ও বর্জ্য পদার্থকে শরীর থেকে বের করে দেয়, রক্তচাপ নিয়ন্ত্রণে পালন করে সহায়ক ভূমিকা। সরকারি ও বেসরকারি সংস্থার হিসেবে বাংলাদেশে দীর্ঘস্থায়ী কিডনি রোগের জটিলতায় ভুগছেন প্রায় 4 কোটি মানুষ। কিডনি বিকল হয়ে গেলে বেঁচে থাকার একমাত্র উপায় কিডনি সংযোজন অথবা ডায়ালাইসিস। কিন্তু এই চিকিৎসা এতটাই ব্যয়বহুল যে শতকরা 10 জন রোগী তা বহন করতে পারে না। তাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রায় 90% রোগী চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে। প্রতি 10 জনে একজন কিডনি রোগী বিদেশে, কিন্তু আমাদের দেশে প্রতি 7 জনে একজন কিডনি রোগী। 40,000 থেকে 45,000 রোগীর কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। 75 থেকে 80% রোগী আইদার ফ্যাসিলিটির অভাবে অথবা টাকা পয়সার অভাবে মৃত্যুবরণ করছে প্রতি বছর। চিকিৎসকরা জানান, ব্যয়বহুল হওয়ায় 80% রোগী ডায়ালাইসিস চালিয়ে নিতে পারেন না। আছে আরও আনুষঙ্গিক খরচ। আর বেসরকারি হাসপাতালে চিকিৎসা তো কারো কারো কল্পনারও অতীত। সেই মেশিন থেকে শুরু করে ব্লাড লাইন, ডায়ালাইজার, যতগুলো কনজিউমেবল আইটেম আছে সবই তো বিদেশ থেকে আনতে হয়। এখন ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে, যে আইটেমগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করা হচ্ছে সেগুলোর উপরে তো এদেশের শুল্ক আছে। তো সব কিছু দিয়ে দেখা যায় যে খরচ অনেক বেড়ে গেছে। শতকরা 10 ভাগ লোকেরও সামর্থ্য নেই দীর্ঘমেয়াদী ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাবার। বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন কিডনি প্রতিস্থাপনের উপর, যার জন্য প্রয়োজন আইনের সংশোধন। আমাদের যে অর্গান অ্যাক্ট ল আছে সেটা বয়সটা একটু বাড়ানো দরকার। মৃত ব্যক্তির কিডনি, যেটাকে আমরা বলি ব্রেন ডেথ, যারা আইসিইউতে মৃত্যুবরণ করে, সেইটা বাড়ানো দরকার। দাতার পরিধিটা এখনো সংকীর্ণ, একটা সীমার মধ্যে থাকাতে কিন্তু প্রচুর পরিমাণে এদেশের রোগী বিদেশে যে কিডনি কিনে তারপর তার ট্রান্সপ্লান্ট করছে। তারা আরও জানান, রোগীর ন্যূনতম চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিটি জেলায় 10 বেডের ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। কক্সবাজারের আশ্রয় শিবিরে বসবাস 12 লাখের বেশি রোহিঙ্গার। 2017 সালে ব্যাপক অনুপ্রবেশের পর 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো গত কয়েক মাসে রাখাইন থেকে পালিয়ে ঠাঁই নিয়েছে আরও অন্তত 80,000 রোহিঙ্গা। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP খাদ্য সহায়তা $12.5 থেকে কমিয়ে $6 করার ঘোষণায় উদ্বিগ্ন রোহিঙ্গারা। তহবিল সংকটে শিশুদের শিক্ষা বন্ধের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কাও। এমন বাস্তবতায় শুক্রবার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এ সফরে প্রত্যাবাসন ইস্যুতে অগ্রগতি হবে এমন আশা রোহিঙ্গা কমিউনিটি নেতাদের। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য সেফ জোন প্রতিষ্ঠার দাবিও জানাবেন তারা।
সেই সাগরে আরা রেসপন্সিবিলিটি হল যে ইউএন তো ইউএনএ আর কানত যদি সে রোহিঙ্গা কান আর টু বিদেশে জুঙ্গরে আর তো যাইলে আর ফিরিয়ে আনো উড়িব আর তো বাংলা সমাজীয় এত বেশি পারেশান দিয়ে আনো উড়িব এখন আর বাংলাদেশের পাপিলিগল্লা বেশি বড় চ্যালেঞ্জেস বনি কি গই। এদিকে এ সফরের মধ্য দিয়ে প্রত্যাবাসন সহ বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক বার্তা আসবে এমন আশা স্থানীয়দের। আমাদের দুইটাই প্রত্যাশা, একটা হচ্ছে ভলান্টিয়ারি রিপার্টিশনটা যাতে দ্রুত গতিতে হয়, পাশাপাশি রোহিঙ্গাদের ফেরত না যাওয়া পর্যন্ত ওদের যে রেশনের ব্যবস্থাটা যাতে আগের জায়গায়। দুই বিশিষ্ট ব্যক্তির সফর ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। আমরা কক্সবাজার জেলার বাহিরেও আমাদের বাহির থেকে কিছু ফোর্স আসছেন, সব মিলিয়ে আমাদের 1200 ফোর্স এখানে ডেপ্লয়মেন্ট থাকবেন। এখানে সাদা পোশাকে ট্রাফিক, স্ট্রাইকিং, মোবাইল পার্টি, পিকেট, কয়েকটি স্তরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। এই সফরে আন্তর্জাতিক মহল রোহিঙ্গাদের সঙ্গে আছে এবং তারা স্বদেশে ফিরবে, দেয়া হবে এমন বার্তা বলছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তো এর মাধ্যমে বিশ্ব সম্প্রদায় যে রোহিঙ্গাদের পাশে রয়েছেন সেটি একটি প্রতীকী রূপ হিসেবে দেখা যাবে এবং যারা রোহিঙ্গাদেরকে নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়েছে, এখনও রোহিঙ্গাদের প্রতি এক ধরনের নির্যাতন এবং হত্যা, লুণ্ঠন, ঘরবাড়ি পোড়াচ্ছে রাখাইনে, তাদেরকেও বার্তা দেয়া হবে যে বিশ্ব সম্প্রদায় এবং বাংলাদেশ রোহিঙ্গাদের পাশে আছে। এর আগে 2018 সালের 2রা জুলাই কক্সবাজারের উখিয়া ক্যাম্প সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। ডিবিসি নিউজ ডেস্ক। দুপুরের পর থেকে ইফতারি কিনতে মৌচাক, শান্তিনগর, বেইলি রোডের দোকানগুলোতে ভিড় করছে নানা বয়সীর মানুষ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা বলছেন হাতের কাছে মানসম্মত আর তুলনামূলক কম দামে ইফতার সামগ্রী পেয়ে খুশি তারা। রেশমি কাবাব নিয়েছি, স্টিক নিয়েছি, চিকেন স্টিক নিয়েছি, এখানে দই বড়া নিয়েছি, জাফরানি শরবত নিয়েছি। হালিম খেতে ভালো লাগে, কাবাব খেতে ভালো লাগে। বাবা মা আসছেন দেশ থেকে, তাদের জন্য একটু দেখানোর জন্য ঢাকার আয়োজনগুলো একটু ডিফারেন্ট হয়। অনেক আইটেম আছে যেখানে বাসায় তৈরি করা হয় না, এখানে কিছু বৈচিত্র্য আনার জন্য ইফতারের এখানে বেলি রোডে আসা হয়েছে। হালিম নিচ্ছি, কাবাব নিচ্ছি, আরো আইটেম আছে আর কি, এগুলো নিতে আসছি। দোকানিরা বলছেন চাহিদা মাথায় রেখে এবছর রোজাদারদের জন্য রাখা হয়েছে বিশেষ আয়োজন। মালাইকারি কাবাব, তারা বটি কাবাব, এগুলো আমাদের নতুন। আমাদের এখানে 100+ খাবার আইটেম আছে, ফলো করি সবসময় যাতে ক্রেতারা সন্তুষ্ট থাকে, খাবারের মানটা ওইভাবে তৈরি করি আমরা। ব্যবসায়ীরা ভোক্তাদের দিক মাথায় রেখে ভেজালমুক্ত মানসম্মত ইফতার সামগ্রী পরিবেশন করবে, এমনটাই প্রত্যাশা রোজাদারদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। আমি লাইট কালার জুতা কিনেছি। আমি এবারে সাদা কালারের জুতা নিয়েছি। এবারে আমি পিঙ্ক কালার জুতা নিয়েছি। ঈদে শিশুদের নতুন জামার সাথে নতুন জুতা চাই, তাই তো অভিভাবকদের সাথে মার্কেটে ভিড় শিশু কিশোরদের। এমনই দৃশ্যের দেখা মেলে রাজধানীর নিউ মার্কেটে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বাচ্চাদের জন্য আরামদায়ক জুতাকেই প্রাধান্য দিচ্ছেন অভিভাবকরা। গত বছরের তুলনায় একটু প্রাইসটা একটু বেশি যাচ্ছে আর কি, কালেকশন অনেক ভালো কালেকশন আছে ঈদের থেকে। এবছর অনেক ভালো, প্রাইসটাও রিজনেবলের মধ্যেই আছে, মধ্যবিত্তদের জন্য রেঞ্জের মধ্যেই আছে এবং কালেকশনও ভালো আছে এবছর। ভ্যাট ও ট্যাক্স বেশি হওয়ায় আমদানিকৃত জুতার দাম বাড়ছে বলে জানান বিক্রেতারা। এখানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আসে, রিস্কাওয়ালারও আসে, তাদের জন্য আমরা সীমিত প্রাইজে আর কি সেল করি। শোরুমের থেকে আমাদের এখানে কম পাই দেয়, কাস্টমার আমাদের এখান থেকে নেয়। জিনিসের দাম বেশি না, ট্যাক্স বেশি দেখেই আপনার জিনিসটার দাম হয়ে যায় বেশি। আমাদের 100 টাকা প্রফিট হলে আমরা বিক্রি করি, কিন্তু দোকানে তার 100 টাকা প্রফিটে বিক্রি করবে না। মানজু মাফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিযুক্ত বার্থ অপারেটররা জাহাজ থেকে কন্টেইনার উঠানো ও নামানোর কাজ করেন। এজন্য প্রতি কন্টেইনারে অনবোর্ড সার্ভিস চার্জ, শ্রমিকদের মজুরি বাবদ 559 টাকা পান বার্থ অপারেটররা, যা পরিশোধ করে শিপিং এজেন্ট।
সম্প্রতি এই সার্ভিস চার্জ নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে শিপিং এজেন্ট ও বার্থ অপারেটররা। প্রতি বছর শ্রমিকদের মজুরি 10% করে বাড়লেও গত 18 বছরে কোনো সার্ভিস চার্জ বাড়ানি বলে দাবি বার্থ অপারেটরদের। আমরা কোভিড সিচুয়েশন পার করেছি, আমরা কোনো বেনিফিট পাইনি। বিগত সরকারকে আমরা অনেকবার অনুরোধ করেছিলাম, তো এটা আমরা অনুরোধ করেছিলাম, বাট নোবডি টুক এনি অ্যাকশন। শিপিং এজেন্টরা বলছে বার্থ অপারেটরদের কন্টেনার প্রতি চার্জ 110% বাড়ানোর দাবি যৌক্তিক নয়। তাদের অভিযোগ, বন্দরের জেনারেল কার্গো বার্থের কন্টেনার হ্যান্ডলিং এর গতি কমানোর পাশাপাশি প্রয়োজনীয় শ্রমিক দিচ্ছে না অপারেটররা। আমরাও চাই এটির একটি স্থায়ী সমাধান হোক এবং চট্টগ্রাম বন্দর স্মুথলি রান করুক এবং আমাদের ব্যবসা বাণিজ্যে কোনো ধরনের যেন এটি কোনো বিরূপ প্রভাব কারো দ্বারা যেন না পড়ে। দুই সংস্থার বিরুদ্ধে বন্দরের পরিচালনা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। সংকট সমাধানে চিঠি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। বন্দরের পরিবেশ সুষ্ঠু সুন্দর রাখার স্বার্থে যাতে কার্যক্রমের মধ্যে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম শ্রমিক অসন্তোষ না হয়, এই বিষয়টার জন্য এই ধরনের তাদের ইন্টারনাল বিরোধগুলো আমরা অনেক সময় ইন্টারভিন করি। এই অবস্থা চললে আমদানি ও রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা বন্দর ব্যবহারকারীদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চাল উৎপাদনে দেশের অন্যতম কুষ্টিয়ার খাজানগর। রোজা শুরুর আগেও এখানকার মিল গেটে প্রতি কেজি সরু চাল মানভেদে দাম ছিল ৭৮ থেকে ৭৯ টাকা ২০ পয়সা। ১০ দিনের ব্যবধানে তা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮১ টাকায়। আর এর প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। সরু চালের পাশাপাশি মোটা চাল কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। সরবরাহ নিয়েও অভিযোগ আছে খুচরা বিক্রেতাদের। রোজা শুরু থেকে আমরা চাউল কিনেছি ১৯৫০, ১৯৬০, আর সেটা এখন বর্তমানে কিনছি ২০১০, ২০২০। কিছু কিছু মিলে চাউল দিচ্ছে না, ক্রাইসিস দেখাচ্ছে। সাধারণ মানুষ তাদের কিনে খাইতে সমস্যা তো হচ্ছে, এটা নিয়ন্ত্রণ করা অবশ্যই জরুরি। মিল মালিকরা বলছেন দফায় দফায় চালের দাম বৃদ্ধির জন্য দায়ী ধান সংকট। এই সুযোগে ধানের দাম বাড়িয়েছেন বড় ব্যবসায়ীরা। 1 মণ মিনিকেট আমরা বর্তমানে বেচতেছিল ২৬০০, ২৫০০ টাকা। তাও লস হচ্ছে আমাদের, কারণ ধানের দাম হলো অত্যাধিক বেশি। হাস্কির মিলও 50% বন্ধ, অটো মিলও 50% ধানের অভাবে। সেক্ষেত্রে মাঝে যে 2 মাস সরু চাউল এবং বাসমতি চাউল পর্যাপ্ত পরিমাণ আমদানি করতে হবে, কারণ সরু এবং বাসমতি চাউলের দাম বাড়লে কিন্তু আপনার সর্বোচ্চ নিম্ন শ্রেণীর চালের দাম বাড়তে শুরু করে। জেলা খাদ্য বিভাগের দাবি, মজুতদারি ও মুনাফালোভীদের ঠেকাতে মিলগুলোতে নজরদারি অব্যাহত। ধানের দামের তুলনায় সেই হিসাবে চালের দাম মোটামুটি আছে, সামঞ্জস্য আছে। আমাদের কোনো ইন্সপেক্টরদের তথ্য অনুযায়ী কোনো অতিরিক্ত মজুত কোনো মিলে আমরা আশা করি যে বড় মৌসুমের শুরু হলে এটার দাম স্বাভাবিক হয়ে যাবে। কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে ঢাকা সহ সারা দেশে চাল সরবরাহ করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। চার বছর ধরে বন্ধ থাকায় ৩৫ একর আয়তনের গাইবান্ধার রংপুর চিনিকল চত্বর ভরে গেছে জঙ্গলে। অযত্নে পড়ে আছে আখ প্রক্রিয়াজাত করার যন্ত্র, যানবাহন। গত বছরের ডিসেম্বরে সিদ্ধান্ত আসে চিনিকলটির মাড়াই কার্যক্রম পুনরায় শুরুর। আর এতে আবারও আখ চাষে ঝুঁকছেন স্থানীয়রা। প্রস্তুত করা হচ্ছে মিলের নিজস্ব খামার। খেটে খাওয়া সকল পর্যায়ের মানুষের প্রাণের দাবি এই সুগার মিলটি পুনরায় চালু করে অত্র এলাকার অর্থনীতির চাকাকে সচল করা হোক। মিলটা চালু হলে আমাদের আমার গৌরব বা অহংকার বা আগের মতন মোরা বলতে পারি আমরা এই জিনিসটা ঘুরে নিচ্ছি, বন্ধ মিল ঘুরে নিচ্ছি। এলাকায় সুগার মিল চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা শোনার পরে লোকজন অনেক খুশি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভালো হবে, এলাকাবাসী ভালো থাকবে, শিল্প কারখানা বাঁচবে, আখ চাষি বাঁচবে। উত্তরবঙ্গের যে বৃহৎ একটা ভারী শিল্প, এটা যদি পুনরায় চালু হয়, এখানকার মানুষরা স্বচ্ছন্দ চলতে পারবে। বন্ধ ৬টি চিনিকলের মধ্যে রংপুর চিনিকল চালু হতে পারে তৃতীয় ধাপে। সেই লক্ষ্যে নেওয়া হচ্ছে আখ চাষ বাড়ানো সহ সার্বিক প্রস্তুতি। অন্তত ৩ মাসে সক্ষমতা অর্জন করে মিলটি চালু করার লক্ষ্য কর্তৃপক্ষের। প্লান্টেশন বাড়ানোর জন্য তৎপরতা আছে, সদর দপ্তরেরও নির্দেশনা আছে। তো আমরা আশা করছি প্রথম শ্যামপুর সেতাবগঞ্জ, তারপর পঞ্চগড় পাবনা, তৃতীয় ধাপে যে রংপুর সুগার মিল এবং কুষ্টিয়া চালু হবে এর পর্যায়ক্রমে। ১৯৫৭-৫৮ মৌসুমে আখ মাড়াইয়ের মাধ্যমে চিনি উৎপাদন শুরু হয় গাইবান্ধার রংপুর চিনিকলে। সবশেষ ২০২০-২১ মৌসুমে আখ মাড়াই শুরুর প্রস্তুতি নেওয়া হলেও বন্ধ হয়ে যায় এটি।
ডিবিসি নিউজ ডেস্ক। ৬১ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে গেল ২০ ডিসেম্বর থেকে ৬৫ দিনের আখ মারাই কার্যক্রম শুরু করে রাষ্ট্রায়ত্ত চিনি কল কেরু অ্যান্ড কোম্পানি। আখ মারাই শেষে এখন চিনি উৎপাদনে ব্যস্ত শ্রমিক ও কর্মচারীরা। দিনরাত মিল চলছে নিরবচ্ছিন্নভাবে। অন্যান্যবারের তুলনায় যোগান বেড়েছে প্রধান কাঁচামালেরও। গতবারে আমরা ক্রাশিং করছি ৫৪,০০০ সামথিং, এই বছর আমাদের এর সাথে বেশি ৭০,০০০ এভাব আমাদের হবে। অন্যান্য বছর একবার ব্রেকডাউন ছিল, এবছরে কোনো ব্রেকডাউন নাই। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে নতুনভাবে আশা জাগাচ্ছে মিলটি। লোকসান কাটিয়ে হারানো ঐতিহ্যে ফিরতে চায় মিলের কর্মীরা। গত বছর আপনার ১.৫ মাস মতন মিল চললো, এবারটা আপনার ৬৫ দিনের টার্গেট, তো খুব সুন্দরভাবে মিল চলছে। কয়েক বছরের নাই, এই বছরটা রিকভারি ভালো আছে। রমজানে ভোক্তার চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা কেরু অ্যান্ড কোম্পানি কর্তৃপক্ষের। গত কয়েক বছরের তুলনায় এবার আমাদের আখের প্রাপ্তিটা বেশি। কেরুর এই সুন্দর ঝকঝকে চিনি রমজান মাসে রোজা থাকবে যারা, তারা এই চিনিটা পাবে। এবছর চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,২০০ মেট্রিক টন। এই লক্ষ্যমাত্রা পূরণ হলে একদিকে যেমন কমে আসবে চিনির আমদানি নির্ভরতা, সেই সাথে পূরণ হবে দেশের চাহিদা। ডিবিসি নিউজ ডেস্ক। দাউ দাউ করে জ্বলছে উনুন, মাটির পাত্রে ভাজা হচ্ছে চাল, সেই চাল মুহূর্তেই হয়ে যাচ্ছে মুড়ি। পিরোজপুরের নাজিরপুর উপজেলার লড়া গ্রামের রেখা মণ্ডল ও শাশুড়ি কানন মণ্ডল দীর্ঘ ২৫ বছর মুড়ি তৈরির সাথে যুক্ত। বর্তমানে ধানের দাম ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় বেড়েছে মুড়ি উৎপাদন খরচ, তাই লাভের মুখ দেখছেন না কারিগররা। বর্তমান ব্যবসা কম, সব মালেরই দাম বেশি। হাতে ভাজা মুড়ি তৈরি করতে যে খরচ, সেই তুলনায় আমরা ন্যায্য পয়সা পাইও না। রমজানের চাহিদা বেড়ে যাওয়ায় বরগুনায় প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত কেজি প্রতি ২০ টাকা দরে প্রায় ২ মণ চালের মুড়ি ভাজেন নারীরা। এই জায়গার মুড়ি দিয়ে হাতে ভাজলে খাইতে অনেক ভালো লাগে, কোনো ভেজাল নাই, এক কস নুনের পানি দিয়ে। এই একটা মাসে, রমজানের মাসে আমাদের মুড়ি ভাজার খুব চাপ। ধরেন ১৫০০-১৬০০ টাকা আমার ইনকাম হয় দৈনিক। মুড়ি ভাজা ও বিক্রির সঙ্গে জড়িতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রশাসনের। আমরা ক্ষুদ্র ঋণ দিচ্ছি এবং এই ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকেই উজ্জীবিত করার জন্য এবং তাদেরকে আরও আর্থিক সাপোর্ট দিয়ে এবং উত্তরোত্তর তাদের এই ব্যবসাকে প্রসার করার জন্যই সমাজসেবা অধিদপ্তর কাজ করে থাকে। পিরোজপুর ও বরগুনার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক পরিবার জীবিকা নির্বাহ করছে হাতে মুড়ি ভেজে। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।